আজ আমার আলোচনার বিষয় চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড উপন্যাস। ইন্ট্রোডাকশন দেওয়ার আগে ডেভিড কপারফিল্ড উপন্যাস সম্পর্কে কিছু তথ্য দেখা যাক। উপন্যাসটির পুরো শিরোনাম দ্য পার্সোনাল হিস্ট্রি অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ডেভিড কপারফিল্ড দ্য ইয়াঙ্গার। লেখক চার্লস ডিকেন্স। ডেভিড কপারফিল্ড ডিকেন্সের প্রিয়তম হয়ে উঠেছেন কারণ এটি তাঁর সমস্ত উপন্যাসের মধ্যে সবচেয়ে অটোবায়োগ্রাফিক্যাল ও আত্মজীবনীমূলক। জেনর ধরনটি হল বিল্ডাংসরোম্যান উপন্যাস। দেখা যাক বিল্ডাংসরোম্যান কি। এটি এক ধরনের উপন্যাস যা একজন ব্যক্তির গঠনমূলক বছর বা আধ্যাত্মিক শিক্ষার সাথে সম্পর্কিত। বিল্ডুংসরোম্যান উপন্যাসের একটি শ্রেণী যা নায়কের নৈতিক ও মনস্তাত্ত্বিক বিকাশের পদ্ধতি চিত্রিত ও অন্বেষণ করে। জার্মান শব্দ বেওডাংসরোম্যানের অর্থ শিক্ষার উপন্যাস বা গঠনের উপন্যাস। ভাষা ইংরেজি। লেখার সময় এবং স্থান মে 1849 থেকে নভেম্বর 1850 ইংল্যান্ড। প্রথম পাবলিকেশন প্রকাশের তারিখ মে 1849 থেকে নভেম্বর 1850। ধারাবাহিক প্রকাশনা। এই উপন্যাসের প্রকাশক ব্র্যাডবেরি অ্যান্ড ইভেন্স। ডেভিড কপারফিল্ডের ন্যারেটর একজন বয়স্ক। ডেভিড কপারফিল্ড লন্ডনে তার সুখী বাড়ি থেকে তার শৈশবের গল্প বর্ণনা করেছেন। এই উপন্যাসের পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পার্সন। ডেভিড তার দৃষ্টিভঙ্গিকে তার যৌবনে যা দেখেন এবং সেই সময় তার মনোভাবের মধ্যে সীমাবদ্ধ করে। টোন সুর। ডেভিড তার যৌবনকে স্নেহের সাথে প্রতিফলিত করে এবং তার সরল যৌবনকে সচেতনভাবে স্মরণ করে। এটি পাস্ট টেন্স লেখা হয়। টাইম সেটিং 1800 এর দশক। প্লেস সেটিং ইংল্যান্ড। নায়ক ডেভিড কপারফিল্ড। প্রধান কনফ্লিক্ট হল ডেভিড একটি নিষ্ঠুর জগতে একজন মানুষ হওয়ার জন্য সংগ্রাম করে সামান্য অর্থ এবং তাকে গাইড করার জন্য খুব কম লোক রয়েছে। বিষয়গুলি হল দুর্বলদের দুর্দশা, বিবাহের সমতা, সম্পদ ও শ্রেণী। মোটিভগুলি হল মায়েদের ভূমিকা, অ্যাকসেন্টেড বক্তৃতা, শারীরিক সৌন্দর্য। প্রতীকগুলি হল সমুদ্র, ফুল, ডিকের ঘুড়ি। এই উপন্যাসের পূর্বাভাস হল উদ্বোধনী দৃশ্যে ডেভিডের জন্ম অশুভ বলে পর্যবেক্ষণ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক ডেভিডের মন্তব্য যে ছোটবেলায় সমুদ্র তাকে গ্রাস করে ফেললে লিটল এমএলওয়াই আরও ভালো থাকত। স্টিভ ফোর্টের প্রতি অ্যাগনেসের অবিশ্বাস। ডেভিড যখন তাকে তার প্রেমের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে তখন অ্যাগনেসের লজ্জাবোধ। ডেভিড কপারফিল্ড দুটি প্রধান মেমোরি বয়েস্ট কাজের সমসাময়িক। এক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য প্রেলিউড 1850। ওয়ার্ডসওয়ার্থের যৌবনের গঠনমূলক অভিজ্ঞতা সম্পর্কে একটি আত্মজীবনীমূলক কবিতা। এবং দুই টেনিসনের ইন মেমোরিয়াম 1850, যাহা তার বন্ধু আর্থার হাওয়ামের স্মৃতির প্রশংসা করে। এবার ভূমিকা দিয়ে ডেভিড কপারফিল্ড শুরু করা যাক। ডেভিড কপারফিল্ড ইংরেজ লেখক চার্লস ডিকেন্সের একটি উপন্যাস যা ডেভিড কপারফিল্ড দ্বারা বর্ণিত শৈশব থেকে পরিপক্কতা পর্যন্ত তাঁর জীবনযাত্রার বিবরণ। উপন্যাসটি সাধারণত বিল্ডাংসরোম্যান ঘরানায় শ্রেণীবদ্ধ করা হয়। এটি 1849 এবং 1850 সালে ধারাবাহিকভাবে এবং তারপর 1850 সালে একটি বই হিসেবে প্রকাশিত হয়। ডেভিড কপারফিল্ডও একটি আংশিক আত্মজীবনীমূলক উপন্যাস যেখানে ডিকেন্সের নিজের জীবনের ঘটনাবলী রয়েছে। ডিকেন্স লিখেছেন যে এটি তাঁর প্রিয় ছিল। একে দ্য ট্রায়াম্ফ অফ দি আর্ট অফ ডিকেন্স বলা হয়। এটি তাঁর কাজের একটি সন্ধিক্ষণ চিহ্নিত করে যা ইয়ুথ অ্যান্ড ম্যাচুরিটির উপন্যাসগুলিকে পৃথক করে। প্রথম নজরে হেনরি ফিওডেনের জোসেফ এন্ড্রুজ বা টম জনসের মতো 18 শতকের ব্যক্তিগত ইতিহাস এর উপর ভিত্তি করে কাজটি তৈরি করা হয়েছে, তবে ডেভিড কপারফিল্ড আরও কেয়ারফুলি স্ট্রাকচার্ড কাজ। এটি ডিকেন্সের অন্যান্য উপন্যাসের মতো ভিক্টোরিয়ান ইংল্যান্ডের শৈশবের একটি অন্ধকার চিত্র দিয়ে শুরু হয়। ডিকেন্স তাঁর আগের উপন্যাস ডোমবে অ্যান্ড সনের মতো কোনো রূপরেখা ছাড়াই লিখেছিলেন। গল্পের কিছু দিক শুরু থেকেই তাঁর মনে স্থির ছিল, তবে অন্যান্যগুলি ধারাবাহিক প্রকাশনা শুরু না হওয়া পর্যন্ত সিদ্ধান্তহীন ছিল। উপন্যাসটিতে বৃদ্ধি এবং পরিবর্তনের একটি প্রাথমিক বিষয় রয়েছে, তবে ডিকেন্স ভিক্টোরিয়ান জীবনের অনেক দিককে ব্যঙ্গ করেছেন। এর মধ্যে রয়েছে পতিতার দুর্দশা, বিবাহে মহিলাদের অবস্থা, শ্রেণী কাঠামো, ফৌজদারি বিচার ব্যবস্থা,
বিদ্যালয়ের মান এবং কারখানায় শিশুদের কর্মসংস্থান। ডেভিড কপারফিল্ডের চরিত্রগুলি দেখা যাক। ডিকেন্সের এই উপন্যাসের ৩৫টিরও বেশি চরিত্র নিয়ে আলোচনা করা খুবই বিরক্তিকর। চরিত্রের সংখ্যা নোভেলটিকে জটিল এবং বিভ্রান্তিকর করে তোলে। ১. ডেভিড কপারফিল্ড। ডেভিড উপন্যাসটির বর্ণনাকারী এবং নায়ক। ডেভিডের বাবা, ডেভিড সিনিয়র, ডেভিডের জন্মের ৬ মাস আগে মারা যান। তার মা এবং নার্স পেগটি তাকে লালন পালন করেন যতক্ষণ না তার মা পুনরায় বিয়ে করেন। ডেভিডের সৎ বাবা মার্ডস্টোন ডেভিডকে একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। স্কুলে পড়ার সময় ডেভিড জানতে পারে যে তার মা ডেভিডের ৯ম জন্মদিনে মারা গেছেন। তাকে একটি কারখানায় কাজ করতে পাঠানো হয় যতক্ষণ না সে তার আন্টিকে খুঁজতে পালিয়ে যায়। বিটিতে ডেভিড কপারফিল্ডকে বিশ্বস্ত, লক্ষ্যমুখী কিন্তু এখনও অপরিণত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি ডোরা স্পেনলো এবং পরে অ্যাগনেস উইকফিল্ডকে বিয়ে করেন। ২. ক্লারা কপারফিল্ড। ক্লারা ডেভিডের মা। তাকে ইনোসেন্ট, শিশুসুলভ বলে বর্ণনা করা হয়েছে। তিনি ডেভিড কপারফিল্ড সিনিয়রকে বিয়ে করেন এবং ৬ মাস পরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের জন্ম দেন। সে পেগটির সাহায্যে তরুণ ডেভিডকে ভালোবাসে এবং আদর করে। কয়েক বছর পর কপারফিল্ড সিনিয়রের মৃত্যুর পর তিনি মিস্টার মার্ডস্টোনকে পুনরায় বিয়ে করেন। তার দ্বিতীয় পুত্র জন্মের একদিন বা তারও বেশি পরে মারা যায়। কয়েক মাস পরে ক্লারা কপারফিল্ড মারা যায়, যখন ডেভিড সেলেম হাউস বোর্ডিং স্কুলে ছিল। ৩. ডক্টর এডওয়ার্ড চিলেপ। চিলেপ একজন লাজুক ডাক্তার যিনি ডেভিডের জন্মের সময় সহায়তা করেন এবং বেটসি ট্রটুডের ক্রোধ ও ক্রোধের মুখোমুখি হন যখন তিনি তাকে জানান যে ক্লারার মেয়ের পরিবর্তে ছেলে বাচ্চা হয়েছে। ডেভিড কপারফিল্ড যখন সুইজারল্যান্ড থেকে ফিরে আসেন, তখন লন্ডনে দেখা হওয়া মিস্টার চিলিপ ডেভিডকে মার্ডস্টোনের দ্বিতীয় স্ত্রীর ভাগ্যের কথা বলেন, যা ডেভিডের মায়ের ভাগ্যের মতোই হয়েছে। ৪. এডওয়ার্ড মার্ডস্টোন। মার্ডস্টোন উপন্যাসের প্রথমার্ধের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্টাগনিস্ট। তিনি হলেন ডেভিডের নিষ্ঠুর সৎ বাবা, যিনি পড়াশোনায় পিছিয়ে পড়ার জন্য ডেভিডকে মারধর করেন এবং ক্লারাকে আবেগগতভাবে যন্ত্রণা দেন। ডেভিড মিস্টার মার্ডস্টোনকে কামড় দিয়ে প্রতিক্রিয়া জানায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য ডেভিডকে সালেম হাউসে পাঠানো হয়। সালেম হাউস মিস্টার মার্ডস্টোনের বন্ধু মিস্টার ক্রিকলের মালিকানাধীন একটি বেসরকারি স্কুল। ডেভিডের মা মারা যাওয়ার পর মার্ডস্টোন ডেভিডকে লন্ডনে তার কারখানায় কাজ করতে পাঠায়। ডেভিড পালিয়ে যাওয়ার পর মার্ডস্টোন বেটসি ট্রটুডের ডোভারের বাড়িতে উপস্থিত হন। ক্লারা এবং ডেভিডের প্রতি তার আচরণ সম্পর্কে কপারফিল্ডের আন্টির মুখোমুখি হলে মিস্টার মার্ডস্টোন অনুতাপের লক্ষণ দেখান, কিন্তু কয়েক বছর পরে ডেভিড যখন ডাক্তার্স কমন্সে কাজ করেন, তখন তিনি দেখেন মার্ডস্টোন তার পরবর্তী অল্পবয়সী এবং বিশ্বস্ত স্ত্রীর জন্য বিয়ের লাইসেন্স নিচ্ছেন। ৫. জয়েন মার্ডস্টোন। জয়েন মিস্টার মার্ডস্টোনের সমান নিষ্ঠুর, চিরকুমারী বোন। মিস্টার মার্ডস্টোন ক্লারা কপারফিল্ডকে বিয়ে করার পরপরই জয়েন কপারফিল্ডের বাড়িতে চলে আসে, বাড়ির দায়িত্ব নেন। অনেকটা তার ভাইয়ের মতো সেও কর্তৃত্বপরায়ণ, মিতব্যয়ী এবং মিন মেন্ডেড। তিনি ডেভিডের প্রথম স্ত্রী ডোরা স্পেনলোর গোপনীয় বন্ধু এবং তিনি যিনি ডোরার কাছে ডেভিডের চিঠিগুলি খুঁজে পেয়েছিলেন এবং ডেভিড কপারফিল্ড এবং ডোরার বাবা মিস্টার স্পেনলোর মধ্যে দৃশ্যটি তৈরি করেছিলেন। পরে জয়েন তার ভাই এবং তার দ্বিতীয় স্ত্রীর সাথে আবার বিয়েতে যোগ দেয়। ৬. ক্লারা ফেগ্গাডি। কপারফিল্ড পরিবারের বিশ্বস্ত সেবক এবং ডেভিডের আজীবন সঙ্গী। ডেভিডের পরিবারে তাকে তার উপাধি পেগটি দ্বারা ডাকা হয়, কারণ তার প্রদত্ত নাম ক্লারা, ডেভিডের মায়ের মতো। মিস্টার বার্কিসের সাথে তার বিয়ের পরে তাকে কখনো কখনো বার্কিস হিসাবেও উল্লেখ করা হয়। স্বামীর মৃত্যুর পর পেগটি লন্ডনে ডেভিডের ঘর সাজাতে সাহায্য করে এবং তারপর তার ভাগ্নে হ্যাম পেগটির হাউস কিপিংয়ের জন্য ইয়ারমাউথে ফিরে আসে। হ্যামের মৃত্যুর পর ক্লারা পেগটি ডেভিডের প্রপিতামহী বেটসি ট্রটুডের হাউস কিপিংয়ের দায়িত্ব নেন।
7 মিস্টার বার্কেস। বার্কেস পেগটির হাতে তৈরি প্যাস্ট্রি খাওয়ার পর তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। বার্কিস একজন অল স্কাটার। ক্লারা কপারফিল্ডের মৃত্যুর পর পেগটি তাকে বিয়ে করেন। তিনি একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তি। তিনি পুরানো পোশাকে লেবেলযুক্ত একটি সাধারণ বাক্সে অপ্রত্যাশিত পরিমাণ সম্পদ রাখেন। বিয়ের প্রায় 10 বছর পর যখন তিনি মারা যান, তখন তিনি তাঁর সঞ্চিত 3 পাউন্ড শূন্য থেকে তাঁর স্ত্রীকে 2/3 অর্থ দান করেন। বাকি তিনি মিস্টার ড্যানিয়েল পেগটি, লিটল এমিলি এবং ডেভিডের জন্য বার্ষিকী রেখে যান। 8 ড্যানিয়েল পেগগাডি। পেগটির ভাই, একজন নম্র কিন্তু উদার ইয়ারমাউথ জেলে। ড্যানিয়েল পেগগটি তার ভাগ্নে হ্যাম এবং ভাগ্নি এমিলিকে অনাথ হওয়ার পরে হেকাজতে নেয়। পেগটির সাথে ডেভিডের ইয়ারমাউথে ছুটি কাটানোর সময় ড্যানিয়েল একটি শিশু হিসাবে ডেভিডকে স্বাগত জানান। এমিলি যখন বড় হয় এবং ডেভিডের বন্ধু স্টিয়ারফোর্থের সাথে পালিয়ে যায়, তখন ড্যানিয়েল তার সন্ধানে সারা বিশ্ব ভ্রমণ করে। অবশেষে ড্যানিয়েল এমিলিকে লন্ডনে একজন পতিতা হিসাবে খুঁজে পায় এবং এর পরে তারা অস্ট্রেলিয়ায় চলে যায়। 9 এমিলি, লিটল এমলি। ড্যানিয়েল পেগটি এবং তার বোন ক্লারা পেগটির ভাগ্নি। এমিলি ডেভিড কপারফিল্ডের শৈশবের বন্ধু, যিনি তাকে শৈশবকালে ভালোবাসতেন। এমিলি হ্যাম তার খুঁতখুঁতো বোন এবং বাগদত্তাকে বিয়ের প্রাক্কালে পরিত্যাগ করে কয়েক বছর ধরে স্টিয়ারফোর্থের সাথে বিদেশে অদৃশ্য হয়ে যায়। স্টিয়ারফোর্থের পরিত্যাগের কারণে ভেঙে পড়া এমিলি বাড়ি ফিরে যায় না, তবে শেষ পর্যন্ত সে লন্ডনে চলে যায়। মার্থার সাহায্যে তার আঙ্কেল ড্যানিয়েল তাকে পতিতাবৃত্তির দ্বারপ্রান্ত থেকে পুনরুদ্ধার করেন। রোজা ডাটল এমিলির উপর অর্থহীন বাক্য বলার পরে সে তার আঙ্কেল ড্যানিয়েলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যায়। 10 হ্যাম পেগগাডি। মিস্টার পেগটির ভালো স্বভাবের ভাগ্নে, যিনি লম্বা এবং শক্তিশালী। হ্যাম পেগগটি একজন দক্ষ নৌকা নির্মাতা হয়ে ওঠেন। স্টিয়ারফোর্থের উদ্দেশ্যে এমিলিকে ছেড়ে যাওয়ার আগে হ্যাম এমিলির বাগদত্তা ছিল। এমিলি চলে যাওয়ার পর তার মাসি ক্লারা পেগটি হ্যামের দেখাশোনা করেন। ইয়ারমাউথের সমুদ্রে যখন একটি ভয়ঙ্কর ঝড় দক্ষিণ থেকে একটি বণিক জাহাজকে ধ্বংস করে দেয়, তখন হ্যাম নাবিকদের উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু সে কারো কাছে পৌঁছনোর আগেই ঢেউয়ের হিংস্রতায় ডুবে যায়। এমিলি এবং মিস্টার পেগটির দেশত্যাগের একদিন আগে হ্যামের মৃত্যুর খবরটি তাঁর পরিবারের কাছ থেকে গোপন রাখা হয় যাতে তারা কোনো দ্বিধা বা অনুশোচনা ছাড়াই চলে যেতে পারে। 11 মিসেস গামেজ। ড্যানিয়েল পেগটির সঙ্গীর বিধবা স্ত্রী। সঙ্গীর মৃত্যুর পর ড্যানিয়েল গামেজকে গ্রহণ করে এবং সমর্থন করে। গামেজ একজন সবর্ণিত একাকী লোন ক্রিটার, যিনি তার বেশিরভাগ সময় দি ওল্ড ইউএন তার প্রজাত স্বামীর জন্য ব্যয় করেন। এমিলি স্টিয়ারফোর্থের সাথে পালিয়ে যাওয়ার পরে মিসেস গুমিজ তার আত্মকরুণা ত্যাগ করে। মিসেস গামেজ ড্যানিয়েল এবং হ্যামের প্রাথমিক তত্ত্বাবধায়ক হয়ে ওঠে। গামেজ ড্যানিয়েল এবং এমিলির সাথে অস্ট্রেলিয়ায় চলে যায়। অস্ট্রেলিয়ায় যখন গামেজ একটি বিয়ের প্রস্তাব পান, তখন তিনি একটি বালতি দিয়ে দুর্ভাগ্যজনক আবেদনকারীকে আক্রমণ করেন। 12 মার্থা এন্ডাও। এক যুবতী একসময় লিটল এমিলির বন্ধু। মার্থা এন্ডেল অনির্দিষ্ট অপমানের পর লন্ডনে পালিয়ে যায়। মার্থা এন্ডেল পতিতাবৃত্তিতে পড়ে যায়। ড্যানিয়েল পেগটি এবং ডেভিড তাকে আত্মহত্যা থেকে বিরত রাখে। তারা এমিলিকে পুনরুদ্ধারে সহায়তা করার সিদ্ধান্ত নেয়। মার্টা পেগটি পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় চলে যান, যেখানে তিনি একজন বহিরাগত কৃষককে বিয়ে করেন। 13 মিস্টার ক্রিক। তরুণ ডেভিডের বোর্ডিং স্কুল সালেম হাউসের কঠোর প্রধান শিক্ষক। ক্রিককে এক পাওয়ালা মিস্টার তুঙ্গাই সহায়তা করেন। মিস্টার ক্রিকল মিস্টার মার্ডস্টোনের বন্ধু। তিনি মার্ডস্টোনের অনুরোধে অতিরিক্ত নির্যাতনের জন্য ডেভিডকে একভাবে বের করে দেন, কিন্তু পরে ডেভিড মার্ডস্টোনের কাছে ক্ষমা চাওয়ার পর তার সাথে স্বাভাবিক আচরণ করেন। সুস্বাদু খাবারের সাথে ক্রিকলের স্ত্রী ডেভিডকে খবর দেয় যে ডেভিডের মা মারা গেছে। পরে
মিস্টার ক্রেকল মিডলসেক্স ম্যাজিস্ট্রেট হন এবং এনলাইটেন্ড পার্সন হিসাবে বিবেচিত হন। মিস্টার ক্রেকল তার কারাগারটি এমন ব্যবস্থার দ্বারা পরিচালনা করেন যে তাকে খুব ব্যঙ্গাত্মকভাবে চিত্রিত করা হয়, কারণ তিনি মনে করেন যে তার মডেল বন্দি হিপ এবং লিটিমার তার হস্তক্ষেপের কারণে তাদের অপরাধমূলক উপায় পরিবর্তন করেছে। 14 জেমস স্টিয়ারফোর্থ। জেমস স্টিয়ার্গ আর্থ ক্রেকলের স্কুলের একজন ছাত্র যিনি তরুণ ডেভিডের সাথে বন্ধুত্ব করে, এমনকি যখন সে ডেভিডের টাকা নিয়ে নেয়। জেমস স্টিয়ারফোর্থ অন্যান্য সামাজিক শ্রেণীতে অবহেলিত। জেমস স্টিয়ারফোর্থ এমন এক উন্নাসিক লোক যিনি অনিচ্ছাকৃতভাবে তার ছোট বন্ধুদের সুযোগ নেয় এবং তার মায়ের প্রভাব এতদূর পর্যন্ত ব্যবহার করে যে মিস্টার মেলকে স্কুল থেকে বরখাস্ত করা হয় কারণ মেলের মা একটি অমশাউসে থাকেন। সে একজন আকর্ষণীয় এবং সুদর্শন যুবক হয়ে ওঠে, কিন্তু যখন সে প্রলুব্ধ হয় এবং পরে লিটল এমলিকে পরিত্যাগ করে তখন তার চরিত্রের হীনতা প্রমাণিত হয়। অবশেষে তিনি ইয়ারমাউথে সমুদ্রে একটি প্রচণ্ড ঝড়ে ডুবে যান। বণিক জাহাজটি ভেঙে যাওয়ার পরে জেমস তীরে ভেসে যান। 15 টমি ট্র্যাডস। টমি সালেম হাউসে ডেভিডের বন্ধু। ট্রেডলস স্টিয়ারফোর্থকে বিশ্বাস করে না। ট্রেডলস স্লেটের উপর কঙ্কাল আঁকার জন্য খ্যাত। টমি ট্রেডলস এবং ডেভিড পরে আবার দেখা করেন এবং আজীবন বন্ধু হয়ে ওঠেন। ট্রেডলস কঠোর পরিশ্রম করে, কিন্তু টাকা এবং সংযোগের অভাবের কারণে তিনি বড় বাধার সম্মুখীন হয়। সে নিজের জন্য একটি নাম এবং কর্মজীবন তৈরি করতে সফল হয়, বিচারক জাজ হন, এবং তার সত্যিকারের ভালোবাসা সোফিকে বিয়ে করে। 16 উইলকিন্স মেকাউবার। উইলকিন্স একজন মেলোড্রামাটিক, দয়ালু ভদ্রলোক যার চিরন্তন আশাবাদ রয়েছে। উইলকিন্স মেকাউবার লন্ডনে একটি ছোট ছেলে হিসাবে ডেভিডের সাথে বন্ধুত্ব করে ডেভিডকে একজন লজার হিসাবে গ্রহণ করে। উইলকিন্স মেকাউবার আর্থিক সমস্যায় ভুগছেন এবং তার পরিবারকে সংক্ষিপ্তভাবে প্লাইমাউথে স্থানান্তরিত করার আগে ঋণগ্রহীতাদের কারাগারে সময় কাটান। উইলকিন্স মেকাউবার আবার ডেভিডের সাথে দেখা করে যখন ক্যান্টারবেরিতে হিপ পরিবারের পাশ দিয়ে যাওয়ার সময় ডেভিড সেখানে চা খাচ্ছিল। মেকাউবার উইকফিল্ড এবং হিপের কাছে আশ্রয় নেন। মেকাউবারকে দুর্বল মনের কারণে হিপ তাকে বেশ কয়েকটি পরিকল্পনায় সহযোগী করে তোলে, কিন্তু হিপ তার নিযোগকর্তা মেকাউবা এলএল উপর চাপ সৃষ্টি করে এবং মেকাউবা এলএল পতনে সহায়ক ভূমিকা পালন করে। মেকাউবার অস্ট্রেলিয়ায় চলে যান, যেখানে তিনি একজন ভেড়া চাষী হিসাবে সফল কর্মজীবন উপভোগ করেন এবং ম্যাজিস্ট্রেট হন। তিনি ডিকেন্সের বাবা জন ডিকেন্সের উপর ভিত্তি করে নির্মিত, যিনি ডিকেন্সের শৈশবে একই ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন কিন্তু কখনও অভিবাসী হননি। 17 এম্মা মেকাউবার। এম্মা উইলকিন্স মেকাউবারের স্ত্রী এবং 5 সন্তানের মা। এমা মেকাউবার একটি ধনী পরিবার থেকে এসেছেন যারা তার স্বামীকে অস্বীকার করেন, কিন্তু এমা মেকাউবার ক্রমাগত প্রতিবাদ করেন যে তিনি কখনও মেকাউবারকে ছাড়বেন না। 18 মিস্টার ডিক রিচার্ড ব্যাবওয়াই। সামান্য বিকৃত, শিশুসুলভ কিন্তু অমায়িক মানুষ যিনি দূরের আত্মীয় বেটসি ট্রটুডের সাথে থাকেন। মিস্টার ডিকের উন্মাদনার বিস্তারিত বর্ণনা রয়েছে। তিনি দাবি করেন যে তার মাথায় রাজা প্রথম চার্লসের সমস্যা রয়েছে। মিস্টার ডিক বিশালাকার ঘুড়ি তৈরি করতে পছন্দ করেন। তিনি একটি মেমোরিয়াল অর্থাৎ একটি পিটিশন, যদিও কোন বিষয় কখনো প্রকাশ করা হয় না, লেখার চেষ্টা করেন কিন্তু মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং তা শেষ করতে অক্ষম হন। তার সীমাবদ্ধতা সত্ত্বেও ডিক একটি নির্দিষ্ট স্বচ্ছতার সাথে সমস্যাগুলি দেখতে সক্ষম হয়। তিনি কেবল একজন দয়ালু এবং অনুগত বন্ধুই নন, একটি গভীর মানসিক বুদ্ধিমত্তাও প্রদর্শন করেন, বিশেষত যখন তিনি বিবাহের সংকটের সময় ডাক্তার এবং মিসেস স্ট্রংকে সাহায্য করেন। 19 বেটসি ট্রটউড। ডেভিডের উদ্ভট মেজাজের অথচ দয়ালু প্রপিতামহী লন্ডনের ব্ল্যাকফ্রায়ার্সের মার্টস্টোন এবং গ্রিনবি গুদাম থেকে পালিয়ে যাওয়ার পরে সে ডেভিডের অভিভাবক হয়ে ওঠে।
বেটসি ট্রটউড ডেভিডের জন্মের রাতে উপস্থিত থাকে, কিন্তু ক্লারা কপারফিল্ডের সন্তান একটি মেয়ের পরিবর্তে একটি ছেলে শুনে চলে যায়। ডেভিড লন্ডন থেকে ডোভারে ব্যাটসের বাড়িতে পালিয়ে না যাওয়া পর্যন্ত ব্যাটসেকে আর দেখা যায় না। তাকে ডেভিডের প্রতি স্নেহশীল হিসাবে চিত্রিত করা হয়েছে। মিস্টার মার্ডস্টোন ডেভিডের হেফাজত নিতে এলে ডেভিড এবং তার প্রজাত মাকে রক্ষা করে। বেটসি ট্রটউড মার্ডস্টো মুখোমুখি হয় এবং ডেভিড ও তার মায়ের অপব্যবহারের জন্য মার্ডস্টোনকে তিরস্কার করে। তারপর মার্ডস্টোনকে হুমকি দেয় এবং তাকে প্রাঙ্গণ থেকে বের করে দেয়। বেটসি ট্রটউডকে সর্বজনীনভাবে একজন বিধবা বলে বিশ্বাস করা হয়। বেটসি ট্রটউড তার প্রাক্তন স্বামীর অস্তিত্ব গোপন করেন, যিনি মাঝে মাঝে অর্থের জন্য তাকে রক্তপাত করেন। 20 মিস্টার উইকফিল্ড অ্যাগনেস উইকফিল্ডের পিতা এবং বেটসি ট্রটউডের আইনজীবী। ডেভিড ক্যান্টারবেরির স্কুলে পড়ার সময় মিস্টার উইকফিল্ড স্নাতক না হওয়া পর্যন্ত সাথে থাকেন। মিস্টার উইকফিল্ড নিজেকে দোষী মনে করেন যে তার ভালোবাসার মাধ্যমে তিনি তার মেয়েকে নিজের খুব কাছাকাছি রেখে তাকে আঘাত করেছেন। এই অপরাধবোধ তাকে মদ্যপান করে। তার শিক্ষানবিশ ফুরিয়া হিপ তথ্যটি ব্যবহার করে মিস্টার উইকফিল্ডের মদ্যপান এবং অপরাধবোধের অনুভূতিগুলিকে উৎসাহিত করে এবং শেষ পর্যন্ত তাকে বোঝায় যে সে মাতাল অবস্থায় অন্যায় করেছে। উরিয়া হিপ মিস্টার উইকফিল্ডকে ব্ল্যাকমেইল করছে। মিস্টার উইকফিল্ড মিস্টার মাইকাওয়া রেড দ্বারা রক্ষা পান এবং উইকফিল্ডের বন্ধুরা মনে করেন যে তিনি এই অভিজ্ঞতার মাধ্যমে আরও ভালো মানুষ হয়ে উঠেছেন। 21 অ্যাগনেস উইকফিল্ড মিস্টার উইকফিল্ডের পরিপক্ক এবং সুন্দরী কন্যা, এবং যখন থেকে ডেভিড ক্যান্টারবেরি ডক্টর স্ট্রমের সঙ্গে স্কুল শুরু করেছিলেন অ্যাগনেস ডেভিডের ঘনিষ্ঠ বন্ধু হয়। অ্যাগনেস অনেক বছর ধরে ডেভিডের প্রতি অযাচিত ভালোবাসা লালন পালন করে, কিন্তু কখনই তাকে বলে না। ডোরার প্রতি ডেভিডের মোহ ডেভিডকে ডোরাকে বিয়ের পরামর্শ দেয়। ডেভিড ইংল্যান্ডে ফিরে আসার পর অ্যাগনেস উইকফিল্ড ডেভিডের প্রতি তার অনুভূতি বুঝতে পারে এবং সে ডেভিডের দ্বিতীয় স্ত্রী এবং সন্তানদের মা হয়ে ওঠে। 22 উরিয়া হিপ উপন্যাসের দ্বিতীয়ার্ধের প্রধান প্রতিদ্বন্দ্বী। হিপ 11 বা 12 বছর বয়স থেকে প্রথমে কেরানি হিসাবে কাজ করেন। 15 বছর বয়সে তিনি কপারফিল্ডের সাথে দেখা করেন এবং কয়েক বছর পরে মিস্টার উইকফিল্ডের অংশীদার হন। খুরিয়া হিপ নিজেকে আত্মবজ্ঞাকারী হিসাবে উপস্থাপন করেন এবং নিজেকে কুৎসিত বলে বর্ণনা করেন, কিন্তু ধীরে ধীরে তার দুষ্ট ও বিকৃত চরিত্রটি প্রকাশ করেন। তিনি উইকফিল্ডের উপর ক্ষমতা অর্জন করেন, কিন্তু উইলকিন্স মিকোবর এবং ট্রেডলস দ্বারা উন্মোচিত হন, যারা প্রমাণ সংগ্রহ করেছেন যে খুরিয়া অনেক জালিয়াতির কাজ করেছেন। মিস্টার উইকফিল্ডের স্বাক্ষর জাল করে তিনি উইকফিল্ড পরিবারের ব্যক্তিগত সম্পদের পাশাপাশি বেটসি ট্রটউডের তহবিল সহ অন্যদের দ্বারা তাদের উপর অর্পিত পোর্টফোলিওগুলির অপব্যবহার করেন। খুরিয়া উইকফিল্ডকে বোকা বানায় এই বলে যে উইকফিল্ডকে নিজেই মাতাল অবস্থায় এই কাজ করেছে। তারপর খুরিয়া তাকে ব্ল্যাকমেল করে। হিপ পরাজিত হয় কিন্তু বিচার হয় না। পরে তিনি ব্যাংক অফ ইংল্যান্ডে একটি পৃথক জালিয়াতির জন্য কারারুদ্ধ হন। খুরিয়া ডেভিড কপারফিল্ড এবং আরও অনেকের প্রতি গভীর ঘৃণা পোষণ করে। কিছু উপায়ে সে ডেভিডকে ছাপিয়ে যেতে চায় এবং বসের মেয়ে অ্যাগনেস উইকফিল্ডকে বিয়ে করতে চায়। 23 মিসেস হিপ খুরিয়ার মা, যিনি তার ছেলের মতোই চাটুকার। মিসেস হিপ লক্ষ্য অর্জনের জন্য বশীভূত হওয়ার ভান করার জন্য খুরিয়ার মধ্যে আজীবন কৌশল সঞ্চারিত করেছেন। এমনকি তার পরিকল্পনাগুলি ভেঙে যাওয়ার পরেও তিনি হিপকে তা দুর্বল সেজে নিজেকে বাঁচানোর জন্য অনুরোধ করেন। 24 ডক্টর স্ট্রং অ্যান্ড অ্যানি স্ট্রম স্কুলের পরিচালক এবং ডেভিডের ক্যান্টারবেরিতে অধ্যয়নের সহকারী। স্ট্রমের মূল চিন্তা হল অভিধান নিয়ে কাজ করা, যেখানে উপন্যাসের শেষে তিনি ডি অক্ষরে পৌঁছেছেন। ডাক্তার 62 বছর বয়স যখন ডেভিড তার সাথে দেখা করেন। অ্যানি স্বামী ডক্টর স্ট্রমের চেয়ে যথেষ্ট ছোট। এই সুখী প্রেমময় দম্পতির প্রত্যেকে
নিজের চেয়ে অন্যের প্রতি বেশি যত্নশীল। তাদের অনুভূতির গভীরতা সংযোগ ভাঙার চেষ্টায় খুরিয়া হিপের প্রচেষ্টাকে পরাজিত করতে সাহায্য করে। 25 জ্যাক মার্ডন। জ্যাক অ্যানিস্ট্রমের খুড়তুতো ভাই এবং শৈশবের প্রেমিকা। জ্যাক মার্ডন অ্যানিস্ট্রমের প্রতি স্নেহ বজায় রাখে এবং ধরে নেয় যে অ্যানি তার জন্য ডক্টর স্ট্রংকে ছেড়ে চলে যাবে। পরিবর্তে ডক্টর স্ট্রং জ্যাক মার্ডনকে আর্থিকভাবে এবং একটি পদ খুঁজে পেতে সাহায্য করেন। মার্ডন ভারতে তার সময় কাটানোর পরে জুলিয়া মিলসের সাথে তার একটি সামাজিক বৃত্ত লন্ডনের সমাজে শেষ হয়। তারা এমন একটি জীবনযাপন করে যা প্রাপ্তবয়স্ক ডেভিড কপারফিল্ডের কাছে শূন্য বলে মনে হয়। 26 জুলিয়া মেয়স। সে ডোরার একজন বন্ধু যে ডেভিড কপারফিল্ডের সাথে ডোরার রোম্যান্সকে সমর্থন করে। তার বাবা নতুন পদ পেলে জুলিয়া মিলস ভারতে চলে যায়। জুলিয়া মিলস একজন ধনী স্কটিশ ব্যক্তি, স্কচ ক্রোজেস কে বিয়ে করেন এবং শেষ পর্যন্ত লন্ডনে বসবাস করেন। সে টাকা ছাড়া আর কিছুর কথা ভাবে না। 27 মিসেস মার্কলহ্যাম। মার্কলহ্যাম অ্যানির মা। তাঁর একগুঁয়েমির জন্য তাঁর স্বামীর ছাত্ররা তাঁকে দ্য ওল্ড সোলজার ডাকনাম দিয়েছিলেন। মিসেস মার্কলহ্যাম তার জামাতা ডক্টর স্ট্রমের আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন, যা অ্যানির দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। 28 মিসেস এম্মা স্টিয়ারফোর্থ। জেমস স্টিয়ারফোর্থের ধনী বিধবা মা। এমা স্টিয়ার্গ আর্থ তার ছেলেকে এতটাই ভালোবাসে যে সে তার দোষের প্রতি সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। স্টিয়ারফোর্থ যখন এমলির সাথে পালিয়ে গিয়ে তার পরিবার এবং ব্যক্তিদের অসম্মান করে, তখন মিসেস স্টিয়ারফোর্থ জেমস একটি নির্দোষ মেয়েকে অসম্মান করেছে তা মেনে নেওয়ার পরিবর্তে তার ছেলের দুর্নীতি করার জন্য এমলিকে দোষ দেন। তার ছেলের মৃত্যুর খবর তাকে ধ্বংস করে দেয়। এমা স্টিয়ারফোর্থ বেঁচে আছেন, কিন্তু তিনি কখনই এই আঘাত থেকে সেরে ওঠেন না। 29 রোজা ডরো। রোজা স্টিয়ারফোর্থের খুড়তুতো বোন। রোজা একজন তিক্ত, ব্যঙ্গাত্মক চিরকুমারী যিনি মিসেস স্টিয়ারফোর্থের সাথে থাকেন। রোজা ডার্টল গোপনে স্টিয়ারফোর্থের প্রেমে পড়ে এবং তাকে দুর্নীতি করার জন্য এমিলি ও স্টিয়ারফোর্থের মায়ের মতো অন্যদের দায়ী করে। রোজা ডার্টলকে থেন পাতলা হিসাবে বর্ণনা করা হয়েছে। ছোটবেলায় স্টিয়ারফোর্থের এক হিংস্র ক্রোধে রোজা ঠোঁটে একটি দৃশ্যমান দাগ প্রদর্শন করে। 30 ফ্রান্সিস স্পেনলাও। একজন আইনজীবী, ডেভিকে প্রক্টর হিসেবে নিয়োগকর্তা। ফ্রান্সিস স্পেনলো ডোরা স্প্যানলোর বাবা। ফ্রান্সিস স্পেনলো তার ফিয়েটন গাড়ি চালানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর জানা যায় যে তিনি প্রচুর ঋণে জর্জরিত এবং তার কোনো উইল নেই। 31 ডোরা স্পেনলাও। মিস্টার স্প্যানলোর আরাধ্য কন্যা ডোরা, যিনি দীর্ঘ বিবাহপূর্ব মেলামেশার পর ডেভিডের প্রথম স্ত্রী হন। তাকে ইমপ্র্যাকটিক্যাল হিসাবে বর্ণনা করা হয়েছে এবং ডেভিডের মায়ের সাথে ডোরার অনেক মিল রয়েছে। তাদের বিয়ের প্রথম বছরে ঘর সাজিয়ে রাখার বিষয়ে তাদের মধ্যে মত পার্থক্য হয়। ডোরা দৃঢ়তা শেখে না, কিন্তু নিজেকে বজায় রাখে, ডেভিডের সাথে স্নেহপূর্ণ এবং তার ল্যাপ্রোক জিপের সাথে সংযুক্ত থাকে। ডোরা স্পেনলো ডেভিডকে ডোরি বলে ডাকেন। তাকে থার্ড ওয়াইফ হিসাবে ডেভিডকে ভাবতে বলেন। ডোরা স্পেনলো মিসক্যারেজ গর্ভপাতের শিকার হন, যা একটি দীর্ঘ অসুস্থতার সূচনা করে যা থেকে তিনি ডেভিডের শৈশবের বন্ধু এবং পরে দ্বিতীয় স্ত্রী অ্যাগনেস উইকফিল্ডকে পাশে রেখে মারা যান। 32 উইটহ্যামার। স্টিয়ারফোর্থের অনুগত পরিচারিকা। তাকে বারবার সম্মানজনক হিসাবে বর্ণনা করা হয়। লিটাইমা এমিলির প্রতি স্টিয়ারফোর্থের প্রলোভনকে সহায়তা করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেন।
লিটিমা সবসময় ভদ্র এবং সঠিক, কিন্তু তার অবজ্ঞাপূর্ণ আচরণ ডেভিডকে ভয় দেখায়। ডেভিড সবসময় মনে করে যে লিটিমার তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে কতটা তরুণ। পরে লেটাইমা অর্থ আত্মসাতের দায়ে কারাগারে বন্দী হন। লিটিমার ক্র্যাকলের প্রতিষ্ঠানে মডেল প্রিজনারের মর্যাদা পায়। ৩৩ মিস মৌচার একজন বামন এবং স্টিয়ারফর্থের হেয়ারড্রেসার। মিস মৌচার স্টিয়ারফর্থের বৃত্তটিতে একটি মজাদার এবং চকচকে গসিপ হিসাবে অংশ নেন। তবে তার বামনবাদের সাথে অন্যরা যে অস্বস্তি বোধ করতে পারে তার বিরুদ্ধে তিনি দৃঢ়। মিস মাউচার পরে লিটিমারের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩৪ মিস্টার মেল সালেম হাউসের একজন দরিদ্র শিক্ষক। মিস্টার মেল ডেভিডকে সালেম হাউসে নিয়ে যান। মিস্টার মেল সেখানকার একমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি ডেভিডের প্রতি সদয়। তার মা একটি কর্মক্ষেত্রে থাকেন এবং মেল তার মজুরি দিয়ে মাকে সমর্থন করেন। স্টিয়ারফর্থ যখন ডেভিডের কাছ থেকে এই তথ্যটি আবিষ্কার করেন, তখন স্টিয়ারফর্থ ইউজেস ইট টু গেট ক্রিকল টু ফায়ার মেল। উপন্যাসের শেষের দিকে কপারফিল্ড একটি অস্ট্রেলিয়ান সংবাদপত্রে আবিষ্কার করেন যে মেল অভিবাসী হয়েছেন। মেল এখন পোর্ট মিডলবের ডক্টর মেল অফ কলোনিয়াল সেলেম হাউস গ্রামার স্কুল। মেল বিবাহিত এবং সন্তান রয়েছে। ৩৫ সোফি ক্রোয়ার। সোফি ১০ কন্যার পরিবারের একজন। সোফি বাড়ি চালায় এবং তার সমস্ত বোনের দেখাশোনা করে। সোফি ক্রুলার এবং ট্র্যাডলস বিবাহিত হওয়ার জন্য ব্যস্ত, কিন্তু তার পরিবার সোফিকে এতটাই অপরিহার্য করে তুলেছে যে তারা চায় না যে সোফি তাদের কাছ থেকে ট্র্যাডলসের সাথে আলাদা হয়ে যাক। এই জুটি শেষ পর্যন্ত বিয়ে করে এবং সুখে বস্তি স্থাপন করে। সোফি তার বোনদের সাহায্য করার পাশাপাশি ট্র্যাডলসের আইনি কর্মজীবনে একটি অমূল্য সহায়ক হিসাবে প্রমাণিত হয়। ৩৬ মিস্টার শার্প সালেম হাউসের প্রধান শিক্ষক। মিস্টার শার্পের ক্ষমতা মিস্টার মেলের চেয়ে বেশি। মিস্টার শার্পকে স্বাস্থ্য এবং চরিত্র উভয় ক্ষেত্রেই দুর্বল দেখাচ্ছে। তার মাথাটি তার জন্য খুব ভারী বলে মনে হচ্ছে। সে এক পাশে হাঁটে এবং তার নাক বড়। ৩৭ এমআর জর্কিন্স, মিস্টার স্প্যানলোর সঙ্গী। তাকে খুব কম দেখা যায়। স্প্যানলো মিস্টার জর্কিন্সকে যে কোনো অপ্রিয় সিদ্ধান্তের জন্য বলির পাঁঠা হিসাবে ব্যবহার করেন। জর্কিন্সকে একজন অনমনীয় অত্যাচারী হিসাবে চিত্রিত করেন, কিন্তু জর্কিন্স আসলে একজন নম্র এবং ভীরু পরিচয়হীন ব্যক্তি। মিস্টার স্প্যানলোর উপর ওভারপাওয়ার কাজ করতে তার অক্ষমতাকে দোষারোপ করে তাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। এখন ডেভিড কপারফিল্ডের প্লট সামারি দেখা যাক। গল্পটি ডেভিড কপারফিল্ডের শৈশব থেকে পরিপক্কতা পর্যন্ত জীবনকে অনুসরণ করে। ডেভিড তার বাবার মৃত্যুর ৬ মাস পর ইংল্যান্ডের সাফোকের ব্লান্ডারস্টোনে জন্মগ্রহণ করেন। ডেভিড তার প্রাথমিক বছরগুলি রুকারি নামে একটি ছোট বাড়িতে কাটায়। তার প্রেমময় এবং শিশুসুলভ মা এবং তাদের দয়ালু গৃহকর্মী ক্লারা পেকটি তাকে এখানে নিয়ে আসে, যেখানে তারা তাকে ডেভি বলে ডাকে। তার বয়স যখন ৭ বছর, তখন তার মা এডওয়ার্ড মার্ডস্টোনকে বিয়ে করেন এবং তাকে বলেননি যে তারা বিয়ে করার পরিকল্পনা করছে। তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য ডেভিডকে ইয়ারমাউথে পেগোটির পরিবারের সাথে দেখা করতে পাঠানো হয়। তার ভাই জেলেমি পেগোটি, তার দত্তক ভাগ্নি এবং ভাগ্নে এমিলি এবং হ্যাম এবং একজন বয়স্ক বিধবা মিসেস গুমিজের সাথে সমুদ্রের তীরে একটি নৌকায় থাকেন। লিটল এমলি তার প্রিয় পালক বাবার দ্বারা কিছুটা নষ্ট হয়ে যায় এবং ডেভিড তার প্রেমে পড়ে যায়। তারা তাকে মাস্টার কপারফিল্ড বলে ডাকে। ফিরে আসার পর ডেভিড আবিষ্কার করে যে তার মা বিয়ে করেছেন এবং অবিলম্বে তাকে তার সৎ বাবা মার্ডস্টোনকে অপছন্দ করার উপযুক্ত কারণ দেওয়া হয়, যিনি একচেটিয়াভাবে পিতামাতার কঠোর পদ্ধতিতে বিশ্বাস করেন, এটিকে ধৃততা বলে অভিহিত করেন। ডেভিডের মার্ডস্টোনের বোন জেনের জন্য একই অনুভূতি রয়েছে। জেন শীঘ্রই বাড়িতে চলে আসে। তারা ডেভিড এবং তার দরিদ্র মাকে অত্যাচার করে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। ডেভিড যখন তার পড়াশোনায় পিছিয়ে পড়ে,
তখন মার্ডস্টোন তাকে আঘাত করে এবং ডেভিড তার হাত কামড়ে দেয়। ফলস্বরূপ তাকে মি ক্রেকল নামে এক নির্মম প্রধান শিক্ষকের অধীনে একটি বোর্ডিং স্কুল সালেম হাউসে পাঠানো হয়। সেখানে জেমস স্টিয়ারফর্থ এবং টমি ট্রেডলস নামে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তিনি স্টিয়ারফর্থের প্রতি এক আবেগপূর্ণ শ্রদ্ধা গড়ে তোলেন, তাকে একজন অভিজাত ব্যক্তি হিসাবে উপলব্ধি করেন, যিনি যদি মনে করেন তবে দুর্দান্ত কাজ করতে পারেন এবং যিনি তাঁর ডেভিডের প্রতি মনোযোগ দেন। ডেভিড ছুটির দিনে বাড়ি যায় এবং জানতে পারে যে তার মা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ডেভিড সালেম হাউসে ফিরে আসার কিছু পরেই তার মা এবং তার বাচ্চা মারা যায়। ডেভিড সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে। পেকটি স্থানীয় বাহক মি বার্কিসকে বিয়ে করেন। মার্ডস্টোন ডেভিডকে লন্ডনের এক মদ ব্যবসায়ীর জন্য কাজ করতে পাঠায়, যে ব্যবসার যৌথ মালিক মার্ডস্টোন। কয়েক মাস পরে ডেভিডের বন্ধুত্বপূর্ণ কিন্তু ব্যয়বহুল বাড়িওয়ালা উইলকিন্স মাইকাবারকে ঋণের জন্য গ্রেপ্তার করা হয় এবং কিংসবেঞ্চ জেলে পাঠানো হয় এবং মি মাইকাবারের পরিবারের বাকিরাও শীঘ্রই কারাগারে চলে যায়। ডেভিড নিয়মিতভাবে কারাগারে মাইকাবারদের সাথে দেখা করেন এবং কাছাকাছি থাকার ব্যবস্থা করে। যখন মিকাওবারের মুক্তি আসন্ন, তখন মিকাওবাররা সিদ্ধান্ত নেয় যে তারা শীঘ্রই প্লাইমাউথে চলে যাবে। ডেভিড বুঝতে পারে যে তাকে লন্ডনে একা ছেড়ে চলে যাবে, যেখানে কেউ তাকে নিয়ে চিন্তা করে না। সে তার একমাত্র পরিচিত অবশিষ্ট আত্মীয়, তার উদ্ভট এবং দয়ালু প্রপিতামহী বেটসি ট্রটুডকে খুঁজে পেতে ডোভারের কাছে পালিয়ে যাওয়ার মন তৈরি করে। বেটসি ট্রটুড ডেভিডের জন্মের সময় ব্লান্ডারস্টোনে এসেছিলেন, কিন্তু ডেভিড যে মেয়ে নন তা জানতে পেরে তিনি রেগে চলে যান। যাই হোক, মার্ডস্টোন তার হেফাজত ফিরে পাওয়ার চেষ্টা করা সত্ত্বেও বেটসি ট্রটুড ডেভিডকে বধ করার দায়িত্ব নেয়। সে ডেভিডকে ডেভিডের বোনের মতো হতে উৎসাহিত করে। বেটসি ট্রটুড যেমন সে হতে পারে, অর্থাৎ যে মেয়েটি কখনো জন্মগ্রহণ করেনি তার জন্য তার প্রত্যাশা পূরণ করতে। ডেভিডের প্রপিতামহী তার নাম পরিবর্তন করে ট্রটুড কপারফিল্ড রাখেন এবং তাকে ট্রট বলে সম্বোধন করেন। উপন্যাসটিতে অন্যরা ডেভিডকে যে নামে ডাকে তার মধ্যে এটি একটি। বেটসি ট্রটুড তাকে আগের যে স্কুলে পড়েছিলেন তার চেয়ে ভালো স্কুলে পাঠায়। এটি দয়ালু ডা স্ট্রং দ্বারা পরিচালিত হয়, যার পদ্ধতিগুলি তাঁর ছাত্রদের মধ্যে সম্মান এবং আত্মনির্ভরতা জাগিয়ে তোলে। মেয়াদ চলাকালীন ডেভিড আইনজীবী মি উইকফিল্ড এবং তার মেয়ে অ্যাগনেসের কাছে থাকেন, যিনি ডেভিডের বন্ধু এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। উইকফিল্ডের কেরানি উরিয়াহ হিপও এই বাড়িতে থাকেন। প্রতারণামূলক উপায়ে উরিয়াহ হিপ ধীরে ধীরে বার্ধক্য এবং মদ্যপ উইকফিল্ডের উপর সম্পূর্ণ আধিপত্য অর্জন করে, যা অ্যাগনেসের জন্য অত্যন্ত দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। হিপ যখন সে বিদ্বেষপূর্ণভাবে ডেভিডের কাছে স্বীকার করে অ্যাগনেসকে বিয়ে করার আকাঙ্ক্ষা করে, শেষ পর্যন্ত মিকাওয়ারের সহায়তায়, যাকে হিপ সচিব হিসাবে নিয়োগ করেছে, হিপের প্রতারণামূলক আচরণ প্রকাশ পায়। বিটির শেষে ডেভিড তাকে কারাগারে মুখোমুখি করে ব্যাংক অফ ইংল্যান্ডকে প্রতারণা করার চেষ্টার জন্য হিপ দোষী সাব্যস্ত হয়। স্কুল শেষ করার পর ডেভিড একজন প্রক্টর, এক ধরনের অ্যাটর্নি হওয়ার জন্য শিক্ষানবিশ হন। এই সময় হিপের প্রতারণামূলক কার্যকলাপের কারণে তার আন্টির ভাগ্য হ্রাস পেয়েছে। ডেভিড জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করেন। তিনি সচিব হিসাবে তার প্রাক্তন শিক্ষক ডা স্ট্রমের জন্য সকাল ও সন্ধ্যায় কাজ করেন এবং একটি সংবাদপত্রের জন্য সংসদীয় বিতর্কের প্রতিবেদন শেষ করার পরে তার পুরানো স্কুলবন্ধু ট্র্যাডলসের সহায়তায় শর্টহ্যান্ড শিখতে শুরু করেন। অ্যাগনেসের যথেষ্ট নৈতিক সমর্থন এবং তার নিজের মহান অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের সাথে ডেভিড শেষ পর্যন্ত একজন লেখক হিসাবে খ্যাতি এবং ভাগ্য খুঁজে পান, কথাসাহিত্য লেখেন। ডেভিডের রোমান্টিক কিন্তু সসেবামূলক স্কুল বন্ধু স্টিয়ারফর্থ, যিনি ডেভিডের সাথে পুনরায় পরিচিত হয়, এমিলিকে প্রলুব্ধ করে এবং অসম্মান করে ইউরোপে এমিলিকে পরিত্যাগ করার আগে এমিলিকে স্টিয়ারফর্থ পার দাস লিটিমারের সাথে বিয়ে করার প্রস্তাব দেয়। তার কাকা মি পেকটি মার্থার সহায়তায় এমিলিকে খুঁজে বের করতে সক্ষম হন। মি পেকটি তাদের ইংল্যান্ডের অংশে বেড়ে ওঠেন এবং তারপর লন্ডনে বসতি স্থাপন করেন। হ্যাম,
যিনি ট্র্যাজেডির আগে এমিলিকে বিয়ে করার জন্য নিযুক্ত ছিলেন, জাহাজডুবিতে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করার সময় উপকূলে এক ভয়ঙ্কর ঝড়ে মারা যান। স্টিয়ারফর্থ জাহাজে ছিলেন এবং তিনিও মারা যান। মি পেকটি এমিলিকে মিসেস গুমিজ এবং মাইকাবারের সাথে অস্ট্রেলিয়ায় একটি নতুন জীবনে নিয়ে যান, যেখানে সবাই শেষ পর্যন্ত নিরাপত্তা এবং সুখ খুঁজে পান। এদিকে ডেভিড ডোরা স্পেনলোর প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করে। তাদের বিয়ে প্রতিদিনের ব্যবহারিক বিষয়গুলির অর্থে ডেভিডের জন্য সমস্যাজনক প্রমাণিত হয়, কিন্তু সে কখনো তাকে ভালোবাসা বন্ধ করে দেয় না। গর্ভপাতের পর তাদের বিয়ের আগেই ডোরা মারা যায়। ডোরার মৃত্যুর পর অ্যাগনেস ডেভিডকে স্বাভাবিক জীবন এবং তার লেখার পেশায় ফিরে আসতে উৎসাহিত করেন। এত ক্ষতি নিয়ে তার দুঃখ দূর করার জন্য সুইজারল্যান্ডে থাকাকালীন ডেভিড বুঝতে পারে যে সে অ্যাগনেসকে ভালোবাসে। ব্রিটেনে ফিরে আসার পর তার অনুভূতি গোপন করার একটি ব্যর্থ প্রচেষ্টার পর ডেভিড দেখতে পায় যে অ্যাগনেসও তাকে ভালোবাসে। তারা দ্রুত বিয়ে করে এবং এই বিয়েতে সে প্রকৃত সুখ খুঁজে পায়। ডেভিড এবং অ্যাগনেসের এখন কমপক্ষে 5টি সন্তান রয়েছে, যার মধ্যে একটি কন্যা রয়েছে যার নাম তার প্রপিতামহী বেটসি ট্রটুডের নামে রাখা হয়েছে। দর্শক, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে।